গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটি আমরা পড়ছিলাম। তো সেই গল্পের বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে আমি চলে এসেছি। চলো বাকিটা দেখে নেওয়া যাক। তো গল্পটা আমরা কতটা পড়েছিলাম, যে গল্পতে দেখি আমরা যে একটা ভবিষ্যতের কথা বর্ণিত হয়েছে। হুম? এবং সেটা ৩৫৮৯ সালের কথা। এবং তখন দেখি আমরা যে শুধুমাত্র বিজ্ঞান নিয়েই নাড়াচাড়া। হুম? যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এতটাই এগিয়ে গেছে যে আমরা দেখি যে প্রত্যেক পরিবারের কেউ না কেউ কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। হুম? সকলেই কেবল বিজ্ঞান নিয়েই মুগ্ধ হয়ে থাকে। হুম? যে প্রকৃতির সৌন্দর্য সেটা উপভোগ করার মতো মন মানসিকতা নেই কারোর। তাদের মন বলেই কিছু নেই। তারা নিজেরাই যেন যন্ত্র হয়ে গেছে। হুম? আমরা দেখি গল্পে যে নানান রকমের উড়ান যন্ত্র আবিষ্কার করছে। হ্যাঁ? আকাশ আকাশে দেখা যায় এদিক ওদিক উড়ান যন্ত্রে করে মানুষ ঘুরছে। এছাড়া তারা আহ, তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা এসব কিছুই কাজ করে না, অর্থাৎ তাদের কোনো আবেগই কাজ করে না, কোনো অনুভূতি কাজ করে না। তারা যন্ত্র বানাতে বানাতে বিজ্ঞানের তালে তাল মিলিয়ে চলতে চলতে তারা নিজেরাও যন্ত্র মানব হয়ে গেছে। তো সকলেই যে এরকম তা কিন্তু নয়। এবং যেটা আরেকটা জিনিসও আমরা দেখি যে সকলে অমর হয়ে গেছে। হ্যাঁ, মৃত্যুঞ্জয়ী টনিক খেয়ে সকলে অমর হয়ে গেছে, কারণ মৃত্যু নেই। তো এই যে সেই বিজ্ঞানের যুগে ১৯৮৯ যেখানে সকলে অমর, যেখানে কেবলমাত্র বিজ্ঞান নিয়েই নাড়াচাড়া হয়, অন্য কিছুর জায়গা নেই, অন্য কিছু ভাবার, অন্য কিছু করার তারা সেটাকে প্রয়োজন বলেই মনে করে না। হুম, তো সেই যুগে সকলেই যে বিজ্ঞানী বা বিজ্ঞানে আগ্রহী এরকমটাও নয়। গল্পে আমরা দেখি যে এক আধজন আছে তার ব্যতিক্রম। তার মধ্যে হলো পাগলা গণেশ। তো গণেশ তাদের মতো নয়। সে এই বিজ্ঞানের যুগে জন্মেও, সে নিজেও অমর হয়েও সে সাংস্কৃতিক দিক থেকে বেঁচে থাকতে চায়। সে তার আহ আহ, আহ, মন বলে কিছু আছে। হুম, মনের দিক থেকেও সে বাঁচতে চায়, শুধু বিজ্ঞান প্রযুক্তিতে না বেঁচে মনের দিক থেকেও সে বাঁচতে চায়। সে চায় আহ প্রকৃতি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা তার রয়েছে, তার মন আছে। ভালোবাসার, ঘৃণার, দয়া মায়া এ সকল কিছুই সে অনুভব করে, সব আবেগ তার মধ্যে বিদ্যমান। হুম? এবং সে নিজে চায়ও যে পৃথিবীটা তার ভাবনার মতোই হোক। পৃথিবীটা মরে যাচ্ছে দিন দিন। হুম, যে সকলেই বিজ্ঞান নিয়েই পড়ে আছে। হ্যাঁ, তো সে চায় যে সাংস্কৃতিক দিক থেকেও বাঁচুক, মনের দিক থেকেও বাঁচুক। হুম, তো সে এবার কি করে সেটা এবার আমরা পরের গল্পে দেখব। হুম, গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। তো সে নানান রকম চেষ্টা করেছে যে পৃথিবীটা বাঁচুক মনের দিক থেকে, শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান করে মানুষ পাগল না হোক। হ্যাঁ, কিন্তু অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না। অর্থাৎ এখানে কালের চাকার গতি বলা হয়েছে কেন, যে দেখো আহ পৃথিবীতে ধরো 99% মানুষ একদিকে যাচ্ছে, তাদের মানসিকতা একরকম, তারা চাইছে পৃথিবীটাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে। এবার 1% মানুষ চাইছে যে না, এরকমটা নয়, এরকমটা হলে ভালো হয়। সেই 99% মানুষ কি সেই 1% মানুষের কথা শুনবে? তাকে কি গুরুত্ব দেবে? নিশ্চয়ই নয়। তো সেটাকেই তো কালের চাকার গতি উল্টো দিক হয়ে যাচ্ছে, তাই না? যে কালের চাকার গতি অর্থাৎ
কাল অনুযায়ী সময়ের সাথে সাথে যে একটা ধারাবাহিকভাবে একটা নিয়ম, একটা নীতি চলে যাচ্ছে, তো একজনের কথায় সেটা তো আর তার মতো হয়ে যাবে না। যে কালের চাকার গতিটা আর তো উল্টো দিকে ফিরবে না, তাই না? তো যেহেতু গণেশ দেখছে যে চেষ্টা করেও যে সেই কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে কি করলো? সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। যে সেই সভ্য সমাজ, সেই আহ যন্ত্র মানবে ভরা সেই পৃথিবীটা, সেই সমাজটাকে সে সভ্য সমাজ বলে উল্লেখ করছে। হ্যাঁ, তো সভ্য সমাজ বলছে কারণ যে ওই যে বললাম যে প্রত্যেক পরিবারের কোনো না কোনো সদস্য, মানে প্রত্যেক সদস্যের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এগিয়েই চলেছে, উন্নতি হচ্ছে, নানান উড়ান যন্ত্র আবিষ্কার হচ্ছে, ফলে সমাজ কি সভ্যই বলা যায়, তাই না? তো গণেশ যখন দেখছে যে তার মতো, মানে সে যেমনটা চাইছে সেরকমটা হবে না, তখন সে সেই সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য কি করলো? না, হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। সে হিমালয় কি একটা পর্বত, তাই তো? গিরি গুহায়, গিরি মানেও পর্বত। তো সেই আর গুহা মানে কি? যে বড় বড় গর্ত আকার, সেটাকে গুহা বলা হয়। যে কোনো ওই পর্বতের কোনো গর্তে আশ্রয় নিল। হুম? তারপর দেখো, তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। যে সে সকলের থেকে দূরে থাকার জন্য সেই হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিল বটে, কিন্তু সেই হিমালয়টাও যে নির্জন তাও কিন্তু নয়। নির্জন মানে কি? জনমানবহীন, জনমানব শূন্য, নিরিবিলি, কেউ নেই এরকম। কিন্তু সেই হিমালয় খুব একটা নির্জন জায়গা নয়। হুম, কেন নয় সেটা এবার বলছে, দেখো। এভারেস্টের চূড়া চেয়েছে অবজারভেটরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, কেটু, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। হুম, অর্থাৎ এভারেস্টের চূড়া অবজারভেটরি হয়েছে। অবজারভেটরি কি? যে মান মন্দির বা তারাঘর বলা হয়, যে যেখানে জ্যোতির্বিদ্যা আর বিষয় নিয়ে গবেষণা করা হয়। তো সেটাকে অবজারভেটরি বলা হয়। তো সেই এভারেস্ট, এভারেস্ট তো জানো যে বিশ্বের সব থেকে উচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট। যার ৮,৮৪৯ মিটার উচ্চতা। তো সেই এভারেস্টের চূড়া চেয়েছেও অবজারভেটরি হচ্ছে, যে তাকেও ছাড়ছে না, সে এত উচ্চ চূড়া, সেটাকেও ছাড়ছে না মানুষ, সেখানেও অবজারভেটরি করে নিয়েছে। তারপর রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। রূপকুণ্ড কি? না, উত্তরাখণ্ডের একটা উঁচু হিমবাহ হ্রদ। হ্যাঁ, যে উত্তরাখণ্ডে অবস্থিত একটা উঁচু হিমবাহ হ্রদ। তো সেই উঁচু হিমবাহ হ্রদ, যেটাকে রূপকুণ্ড বলা হয় নাম, তো সেই রূপকুণ্ডটাকেও ছাড়ছে না, সেখানেও গবেষণাগার, অর্থাৎ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। ল্যাবরেটরি মানে কি? গবেষণাগার। তো সেখানেও বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি তৈরি করেছে। তারপর কেটু, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। কেটু, কেটু কি? মাউন্ট এভারেস্টের সম্পর্কে জানলে, যে পৃথিবীর সর্ব উচ্চ পর্বতশৃঙ্গ। রূপকুণ্ডও জানলে, যে এটা উত্তরাখণ্ডের একটা উঁচু হিমবাহ হ্রদ। হ্যাঁ, আহ কেটু, কেটু কি? যে এই মাউন্ট এভারেস্ট যে সব থেকে উচ্চ পর্বতশৃঙ্গ, তো সেই এভারেস্টের পরবর্তী, অর্থাৎ এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু। হ্যাঁ, তো এর এর উচ্চতা, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৬১১ মিটার। তো এটা উত্তর পশ্চিম কারাকোরাম পর্বতমালায় অবস্থিত কেটু। তো সেই কেটু এত উচ্চ পর্বত শৃঙ্গ, সেখানেও কোনো না কোনো গবেষণাগার আহ, করেছে। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা এমন পর্বত
হিমালয় পর্বতমালার একটা পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। হুম? নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয় এবং ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ তো বটেই। তো এর উচ্চতা ৮৫৮৬ মিটার। এটা ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। হুম, তো এই উচ্চ কাঞ্চন মানে এত উঁচু যে ৮৫৮৬ মিটার উচ্চতা যার, তো সেটা কেউ ছাড়েনি, সেখানেও একটা গবেষণাগার তৈরি হয়েছে। হুম, যমুনেত্রী। যমুনেত্রী কি? এখানে দেখো ছবিগুলো দেওয়া রয়েছে এবং তাদের সম্পর্কে একটা টিকা আকারে লেখা রয়েছে। ঠিক আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। তো যমুনেত্রী, এই যে দেখছো এটাকে এটা যমুনেত্রীর একটা চিত্র। তো যমুনেত্রী কি, কোথায় অবস্থিত? না, এই যমুনেত্রী হলো যমুনা নদীর উৎস। যমুনা নদীর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। তো এই নদীর উৎস হলো যমুনেত্রী। এটা হিন্দু ধর্মের যমুনা দেবীর আসন বলা হয়। এবং সেখানে যমুনা দেবীর বেশ মন্দিরও আছে। হ্যাঁ, তো সেখানে অনেকেই পুজো পুজো দিতে যান। হ্যাঁ, তো যাই হোক, এটা অবস্থিত উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার গাড়োয়াল হিমালয় এবং সেখান থেকে ওই যে উত্তর কাশী জেলার গাড়োয়াল হিমালয়ে তার ৩,২৯৩ মিটার, সেখান থেকে সেই যমুনেত্রীর উচ্চতা আর কি। এবং ভৌগোলিক অনুযায়ী গড় উচ্চতা ধরা হয় ৩,৯৫৪ মিটার। হুম, তো সেই যমুনেত্রী যে কিনা ওই ৩,২৯৩ মিটার উচ্চতায় অবস্থিত, বা বলা যায় ৩,৯৫৪ মিটার উচ্চতায় অবস্থিত, সেই যমুনেত্রীর ওপরেও আহ গবেষণাগার তৈরি হয়েছে। গঙ্গোত্রী। গঙ্গোত্রী কোথায় অবস্থিত? গঙ্গোত্রী কি? না, এই যে দেখো গঙ্গোত্রীর ছবি। গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী একটা হিমবাহ। তো এই হিমবাহ হিমালয়ের বৃহত্তম হিমবাহগুলির মধ্যে একটি। গঙ্গোত্রী, যেটা গঙ্গা নদীর অন্যতম প্রধান উৎস। হুম, এটাও উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় অবস্থিত। এটা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ৪ ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি, যেটা তোমরাও জেনে থাকবে, জানো নিশ্চয়ই, শুনে থাকবে। তো এটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটা হিন্দু তীর্থ শহর। হ্যাঁ, গঙ্গোত্রীকে তীর্থ শহরও বলা হয়ে থাকে, যে নানান দেশ বিদেশ থেকে এখানে তীর্থে আসে মানুষজন। তো যাই হোক, গঙ্গোত্রী হিমাদ্রি হিমালয় পর্বতশ্রেণীতে ৩,১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এই গঙ্গোত্রী শহর। তো সেখানেও কোনো গবেষণাগার তৈরি হয়েছে। মানস সরোবর। মানস সরোবর কোথায় অবস্থিত? এই যে দেখো ছবি মানস সরোবরের। তো এই মানস সরোবর হলো ভারতের এক প্রসিদ্ধ তীর্থস্থান। গঙ্গোত্রী শহর যেমন একটা তীর্থস্থান বা তীর্থ শহর, তেমনি মানস সরোবরও একটা প্রসিদ্ধ তীর্থস্থান হিসাবে মানা হয়। তো এখানে মানে বৃহৎ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কৈলাস পর্বতমালায় অবস্থিত এই মানস সরোবর। তো এর উচ্চতা ১৪,৯৫০ মিটার, বা মানে ফুট ধরা হয় আর কি, সরি। তো এর অবস্থিত কোথায় তাহলে? যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কৈলাস পর্বতমালায় এই মানস সরোবর অবস্থিত এবং এটি ১৪,৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত। হ্যাঁ, তো এই এত উচ্চ বা মানে এত ফুট উচ্চতা যার, সেই মানস সরোবরকেও ছাড়েনি, সেখানেও গবেষণাগার তৈরি হয়েছে। হুম, তো এই যে বললাম যে তীর্থস্থান, একটা প্রসিদ্ধ তীর্থস্থান মানস সরোবর। তো এখানে মানুষজন মানে ডুব দেওয়ার জন্য, মানে সেই মানস সরোবরে ডুব দেওয়ার জন্য বা সেই মানস সরোবর দর্শনের জন্য আহ, মানে প্রচুর অসংখ্য মানুষজন এসে থাকে নানান দেশ বিদেশ থেকে। তো বিশ্বের উচ্চতম স্বাদু জলের হ্রদ বলা হয় এই এই মানস সরোবরকে। হ্যাঁ, মিঠা জল আর কি। তো যাই হোক,
এসব সম্পর্কে খুব বেশি না জানলেও চলবে, বড় হবে যত ভূগোলে পড়বে তোমরা তখন জানতে পারবে আরো ভালোভাবে। তো যাই হোক, তো এই যে আহ, বিশ্বের সব থেকে উচ্চতম উচ্চতম জিনিসগুলো, মানে জায়গাগুলো, সরি মানে স্থানগুলো, যে মাউন্ট এভারেস্ট, এত উচ্চতা যার, যে তারপরে রূপকুণ্ড, হ্যাঁ, তাছাড়া কেটু, হুম, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, এই জায়গাগুলোকেও ছাড়েনি, যেগুলোকে আহ মানে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বা সব থেকে উচ্চতম বা বলা যায় আর কি এদের। তো সেই জায়গাগুলোকেও ছাড়েনি, সব জায়গায় কোনো না কোনো বিজ্ঞানের বা কোনো কোনো না কোনো গবেষণাগার তৈরি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর দেখো সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, যে এগুলো তো ভূপৃষ্ঠে অবস্থিত। হ্যাঁ, তো সমুদ্রের তলা, সমুদ্র তার তলাকেও ছাড়ে না, সেখানেও নানান পরীক্ষা নিরীক্ষা চলছে, যে আরো নতুন কিছু আবিষ্কার করা যায় কিনা, অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে, এবং অন্তরিক্ষে। ভূগর্ভ, যে পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর অভ্যন্তরেও পরীক্ষা নিরীক্ষা চলছে। ভূপৃষ্ঠ, যে পৃথিবীর উপরিভাগ বা পৃষ্ঠদেশ, যেখানে আমরা বসবাস করে থাকি, যে এই পাহাড় পর্বত, নদ নদী যেখানে অবস্থিত আর কি, এটা ভূপৃষ্ঠ। সে ভূপৃষ্ঠ এবং অন্তরিক্ষ, অন্তরিক্ষ যেটা আকাশ, আকাশকে অন্তরিক্ষ বলা হয়। তো সে ভূগর্ভ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে, সেখানেও গবেষণা চলছে, ভূপৃষ্ঠে তো গবেষণা চলছেই, এবং অন্তরিক্ষে, আকাশেও গবেষণা চলছে, নানান পরীক্ষা নিরীক্ষা চলছে। হ্যাঁ, কোথাও নিপাট নির্জনতা নেই, যে একদম আহ নির্জনতা কোথাও নেই, যে জনমানবহীন থাকবে, নিরিবিলি থাকবে, সেরকম নেই। হুম, পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, যে পৃথিবীতে যারা বসবাস করছে, তো সেই যতজন মানুষ বসবাস করছে সেই জনসংখ্যা যে খুব বেশি তা নয়। হুম, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়াও খুব কঠিন কাজ। যে পৃথিবীতে জনসংখ্যা খুব বেশি নয়, মোটামুটি আছে, কিন্তু সমস্ত পৃথিবীতে তারা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষগুলি, যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন, যে সব জায়গায় জনমানব পূর্ণ হুম, মনে হবে। জনমানবহীন কোনো জায়গা এরকমটা খুঁজে পাওয়া যাবে না, সেটা বেশ কঠিন কাজ। আচ্ছা, তারপর দেখো, এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। এবার গণেশের কথায় ফিরে আসছে, যে গণেশের আজকের কাজ, সে সকাল থেকে বসে কবিতা লিখছে। একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশ বাবু কি করছেন? হ্যাঁ, গণেশ তো সেই হিমালয়ের গিরিগুহায় আছে। হ্যাঁ, তো সেখানে বসে সে কবিতা লিখছে। তো একটু আগে, অর্থাৎ একদম আহ এই মুহূর্তের কথা বলা হচ্ছে, যখন গণেশ কবিতা লিখছে সেই মুহূর্তের কথাই বলা হচ্ছে, যে তার একটু আগে একটা ঢেঁকি একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল। এই ঢেঁকি আর ভেলা তোমরা তো শুনেছ, যে গল্পের শুরুতে আছে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কার করছে মানুষ, সেই উড়ান যন্ত্রে ভেসে ঘুরে বেড়াচ্ছে। তো সেই উড়ান যন্ত্রগুলি কিরকম ধরনের সেটাও জানলে, যে ঢেকির মতো, ময়ূরের মতো, হুম, তারপর সেই ঝাঁটার মতো, যে আহ, কি বলে ওটাকে, উম, পিশাচিনী, তার ঝাঁটার মতো। হ্যাঁ, এরকম নানান ধরনের উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে। তো সেই ঢেঁকি, হ্যাঁ, যে ঢেঁকির মতো যে উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে, ভেলা, ভেলার মতো দেখতে যে উড়ান যন্ত্র আবিষ্কার করেছে, সেটার কথাই এখানে বলছে। তো গণেশ এখানে একটু ব্যঙ্গ করেই বলছেন আর কি, যে একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশ বাবু কি করছেন? হুম, গণেশ উত্তর দিল, কবিতা লিখছি। তো সেই ঢেঁকিতে চড়ে আসা আর ভেলায় চড়ে আসা মানুষগুলি বলছে, কবিতা, হো হো হো, তো আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? তারা
সেই কবিতা যে লিখছে গণেশ, সেটাকে ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে, হো হো করে হাসছে। হ্যাঁ, তা আবার বলছে যে আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? কারণ গণেশ তো একাই থাকছে সেই গিরি গুহায়, সেখানে আর কেউ নেই, তার কবিতা পড়ার মতো কেউ নেই বা শোনার মতো কেউ নেই। তাই জন্য তারা ঠাট্টা করে বলছে যে আপনার কবিতা পড়ছে বা কে, শুনছেই বা কে? কেউ তো নেই। হ্যাঁ, তার উত্তরে গণেশ বলছে, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। হুম, কত সুন্দর শান্ত উত্তর। হ্যাঁ, যে আহ, তার কবিতা কোনো মানুষ তো পড়ছে না, সব মানুষ তো যন্ত্র মানব হয়ে গেছে। হ্যাঁ, যন্ত্রের মতো হয়ে গেছে, তাদের তো মন, আবেগ এসব নেই। তাই তার কবিতা পড়ার মতো, শোনার মতো কেউ নেই। এবং যদিও বা কেউ শুনে ফেলে, সেটাকে ঠাট্টা করে, তামাশা করে শুনে। তো তাদের উত্তরে গণেশ বলছে তার কবিতা কারা শোনে, কাদের জন্য সে পড়ছে, যে আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। মূল কথা, যে প্রকৃতিই তার কবিতা শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি। অর্থাৎ গণেশ কবিতা লিখে সেই কবিতার পাতা বাতাসে উড়িয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। তো গণেশের বিশ্বাস এবং প্রচেষ্টা, সে হাল ছাড়েনি, যে সে কবিতা লিখতেই থাকছে, বাতাসে ভাসিয়েও দিচ্ছে। হুম, যে যদি কেউ কুড়িয়ে পায় কখনো, এবং যদি পড়তে ইচ্ছে হয় তো পড়বে। এরকম। তো সেটা তাদেরকে বলল সে। আবার হো 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 হো, তারা আবার হো হো করে হাসলো। তারপর কদিন আগে, মানে সেটাকে তারা গুরুত্বই দিল না। হ্যাঁ, তারপর কদিন আগে সন্ধ্যাবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। যে এই যে কবিতাটা লিখছে এখন, সেটার কয়েকদিন আগের কথা বলছে, যে কয়েকদিন আগে এক সন্ধ্যাবেলায় গণেশ গলা ছেড়ে গান গাইছিল। হুম, তার গানের গলা বেশ ভালোই, যে ভালোই গান করে গণেশ। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? হুম, যে আহ যখন গণেশ গলা ছেড়ে গান গাইছিল, তখন হঠাৎ গণেশ দেখলো যে দুটো পাখাওয়ালা লোক। পাখাওয়ালা লোক কারা? যে কৃত্রিম পাখাওয়ালা লোক, যে লোকগুলো তাদের পাখা আবিষ্কার করে সেটাকে লাগিয়ে তারা ভেসে বেড়াতে পারে বা যাতায়াত করতে পারে। হ্যাঁ, তো সেই দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিল। হ্যাঁ, তো সেখান, মানে সেই রাস্তায় যেতে যেতে নেমে এসে, তারা তো আকাশপথে যায়, তো সে সেখান থেকে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে গেল। মানে গণেশকে ধমক দিয়ে বলছে যে অমন বিকট শব্দ করছেন কেন? যে গলা ছেড়ে গান গাইছে, সেই গান গাওয়াটাও তারা আহ, আহ, অনুভব করতে পারছে না, যেটা গান বলে। হ্যাঁ, সেটারও কোনো তাদের কিছু নেই। তারা ভাবতে পারছে না যেটা গান, একটা সুন্দর গলা, এসব তাদের কাছে কোনো ভ্যালু নেই। তো সেটাকে তারা বিকট শব্দ বলে বলছে, যেমন বিকট শব্দ করছেন কেন? যে গলা ছেড়ে গান গাইছে সেটা তারা বুঝতে পারছে না গান বলে, তারা সেটাকে বিকট শব্দের সঙ্গে তুলনা করছে। তারপর দেখো, শব্দ কি? এই যে গান। গণেশ তাদের উত্তরে বলল যে এটা বিকট শব্দ নয়, এটা গান। তাদেরকে যেন নতুন করে শেখাচ্ছে গণেশ, যে এটাকে গান বলা হয়। হ্যাঁ, তারা তো এসব সাংস্কৃতিক দিক ভুলেই বসেছে। হ্যাঁ, গান কি, কবিতা কি, এসব কিছুই জানে না। এই গানটাকে তারা যেমন বিকট শব্দ বলল। তো গণেশ সেটা রেগে না গিয়ে শান্তভাবে তাদেরকে যেন শিখিয়ে দিচ্ছে নতুন করে, যেটা শব্দ নয়, এটা গান। হুম, তারপর দেখো, গান, ওকে কি গান বলে নাকি? ধুর মশাই, এ যে বিটকেল শব্দ। সেই লোকগুলি বলছে যে একটা গান, একে কি গান বলে নাকি? হুম, এই যে বিটকেল শব্দ, বিটকেল মানে যে খুব খারাপ একটা শব্দ, এরকম বলা হয়, যেটা গান নয়। এটাকে, এটা
বিটকেল শব্দ, কোনো গানটার নয়। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। পাহাড় পাহাড়ের গায়ে তো আর এমনি আঁকা যাবে না, বা তার সে রং পেন্সিল দিয়ে নয়, যাতে একদম খোদাই করে ছবি আঁকছিল। হুম। তো সে পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি, যে পাটালি হয় যেরকম ঠুকে ঠুকে কোন জিনিস চটানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে বাটালি, তো সেই যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে কেটে ছবি আঁকছিল। হুম। গণেশ ছবি আঁকছিল। হঠাৎ একটা ধামা নেমে এলো। যখন সে ছবি আঁকছিল তখন দেখলো হঠাৎ করে একটা ধামা নেমে এলো, যে ধামার মতো একটা উড়ান যন্ত্রে যাতায়াত করা কোনো লোক আর কি নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বসে বলে চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। যে যখন গণেশ ছবি আঁকছিল পাহাড়ের গায়ে ওই বাটালি দিয়ে পাথর কেটে, তো তখন একটা ধামা থেকে একটা মহিলা এলো নেমে আর কি, ধামা থেকে নেমে সে মহিলাটা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন, যে খুব আগ্রহ নিয়ে দেখছে এবং বলছে যে এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? সার্কিট কি? যে একটা বৃত্তাকার পথ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেরকমটাকে সার্কিট বলা হয়। তো সেরকম ভাবছে যে কোনো সার্কিট ডিজাইন তৈরি করছে গণেশ, মানে সেই বিজ্ঞান, এর মধ্যে সেই বিজ্ঞানকে ঢুকিয়ে ফেলেছে। তারা সাংস্কৃতিক ভুলেই গেছে। এই ছবি আঁকা, গান, কবিতা এসব কি তারা জানেই না। তারা শুধু একটাই জানে, কেবল বিজ্ঞান, প্রযুক্তি। তো এটাকেও সে সেই বিজ্ঞানের অন্তর্ভুক্ত করে ফেলেছে, ভাবছে কোনো সার্কিট ডিজাইন করছে। তাই খুব আগ্রহ ভরে দেখে বলছে যে এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে যে সেই সার্কিট ডিজাইনটা যেটা করছে সেটা খুব ইন্টারেস্টিং। তারপর ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। গণেশ তার উত্তরে বলল যে সেটা ডিজাইন নয়। হুম। যে সেই সার্কিটের কোনো ডিজাইন নয়, এটা একটা ছবি, খেয়াল খুশির ছবি, যে তার মনে যেমন আসছে তেমন আঁকিবুকি করে চলেছে, খেয়াল খুশি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দেয়ে আর কাজ নেই, ছবি হচ্ছে। যে ভদ্রমহিলা এতক্ষণ ভাবছিলেন হয়তো কোনো সার্কিটের ডিজাইন হচ্ছে, তাই সে অমন আগ্রহ ভরে দেখছিল, বলছিল। যখন সে জানতে পারলো যে সেটা ছবি হচ্ছে, হ্যাঁ, কোনো সার্কিট ডিজাইন নয়, তখন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলছেন যে খেয়ে দেয়ে আর কাজ নেই, যে অন্য কোনো কাজ নেই, সব ছবি আঁকছো, এসব ছবি হচ্ছে, বলে এরকম একটা এক্সপ্রেশন দিলেন। তারপর গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না। ওই যে শুরুতে আছে যে কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো সহজ হবে না, ফেরানো যাবে না, একার পক্ষে সম্ভব নয়। তো সেটাই আর কি বলছে যে যে আসছে দেখছে, সেটা মানে একটা নেগেটিভ অ্যান্সার পাচ্ছে গণেশ, হ্যাঁ, যে হওয়ার নয়। কেউ বিকট শব্দ বলছে গানকে, কবিতা লেখা দেখে কটাক্ষ করে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং ছবি আঁকা দেখে সেটাকেও ব্যঙ্গ করে, সেটাকেও মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, যে এসব আঁকে নাকি, কোনো গুরুত্বই দিচ্ছে না। তো তাই গণেশ বলছে, বা এবং সে জানেও যে সত্যি একা এই পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না। সে যেমনটা করে ভাবছে, পৃথিবীর সেই 99% মানুষ বা সব মানুষ যে একদিকে যাচ্ছে, সে আগের স্রোতে ফিরতে পারবে না, বা উল্টো দিকে ফিরতে পারবে না, তারা তাদের মতোই এগিয়ে যাবে। হুম। কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। যে সে একা বসে নিজের মতো কিছু করবে সেটার উপায় নেই। হুম। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? যে গণেশ ভাবে মৃত্যুহীন জীবন কেন? কারণ তারা মৃত্যুঞ্জয় টনিক খেয়ে তারা মৃত্যুহীন জীবন করে তুলেছে, তাদের মৃত্যু নেই। তো সেজন্যই বলছে যে এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু, অন্তহীন, যে যার শেষ নেই, শেষ হবে না আয়ু, তাদের আয়ু শেষ হওয়ার নয়, তারা যে অমর হয়ে গেছে,
হ্যাঁ, তাই বলছে যে এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? যে তাদের তো মৃত্যুও নেই যে মরে গেলাম ব্যাস হয়ে গেল, বাদ বাকি যে যা করছে করুক, তাও নয়। হুম, যে এই মৃত্যুহীন অন্তহীন আয়ু নিয়ে এই জীবন নিয়ে তাকে কি এভাবেই এরকম যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? যন্ত্রণা? কিসের যন্ত্রণা? না, সেও তো পারলে সেই বিজ্ঞানের স্রোতে ভেসে যেতে পারে। তারাও যেমন আর আর বাদবাকি মানুষ যেমন বিজ্ঞান প্রযুক্তিতে বুঁদ হয়ে আছে, নানান নানান আবিষ্কার করে চলেছে, সেগুলো নিয়েই মাতামাতি করছে। তো আহ গণেশ চাইলে সেদিকটা বেছে নিতে পারতো, কিন্তু তার যে ওসব ভালো লাগে না। হুম, সে চায় মানুষ জীবন্ত থাকুক, পৃথিবীটা জীবন্ত থাকুক। এইভাবে এই বিজ্ঞানের দিক থেকে, এই প্রযুক্তির ভিত্তিতে পৃথিবীটা মরে যাচ্ছে। মনের দিক থেকে, মানবিকতার দিক থেকে পৃথিবীটার মৃত্যু হচ্ছে ধীরে ধীরে। তারা অমর হয়ে আছে ঠিকই, তাদের মৃত্যু নেই ঠিকই, তাদের আয়ু অন্তহীন ঠিকই, কিন্তু পৃথিবীটা যে মনের দিক থেকে, মানবিক দিক থেকে পৃথিবীটা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হুম, যেটা পাগলা গণেশ মেনে নিতে পারছে না। সেটা তার কষ্টের হয়ে দাঁড়াচ্ছে যে এভাবে পৃথিবীটা শেষ হয়ে যাবে, মরে যাবে। হুম, মানবিক দিক থেকে মনে রেখো। তো সেটাই তার কাছে যন্ত্রণার, যে সাংস্কৃতিক দিক ভুলে গেছে মানুষ, আবেগ ভুলে গেছে, দয়া মায়া করুণা ভালোবাসা কিছুই তাদের কাজ করে না, প্রাকৃতিক সৌন্দর্যও তারা উপভোগ করে না, মন বলে কিছু নেই। হুম, তো তার কাছে এটাই কষ্টের। হুম, তাই বলছে যে এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু নিয়ে কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করেও কোনো লাভ নেই। আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। হুম, যে সুইসাইড করে নেবে, আত্মহত্যা করে নেবে, তারপরেও লাভ হবে না। তার কারণ বলছে আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। যে আজকাল মরা মানুষকে সহজেই বাঁচিয়ে তোলা যাচ্ছে, নানান প্রযুক্তি এগিয়ে গেছে, বিজ্ঞানের নানান রকম আবিষ্কার হচ্ছে। তো যেখানে মানুষ মৃত্যুঞ্জয় হতে পারছে, অমর হতে পারছে, সেখানে মরা মানুষ মরে গেলে সেটাকে বাঁচিয়ে তোলা এটা খুব একটা কঠিন নয়। হ্যাঁ, তো এটা তো সহজেই হয়ে যেতে পারে। এবং সেটা তো নয়ই, বরং দেখো পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। যে মানুষকে বাঁচিয়ে রাখতেই হবে, মৃত মানুষকেও বাঁচিয়ে তুলতে হবে। তার কারণ এই পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ মানুষ তো নতুন করে জন্মগ্রহণ করছে না সেই সময়। তো কি হচ্ছে, যারা জন্মেছিল 100 150 200 বছর ধরে, কেবলমাত্র তারাই আছে, সেই কালের মানুষগুলোই এখনো বেঁচে আছে, তারা অমর হয়ে থাকবে। নতুন কোনো মানুষের জন্ম হচ্ছে না, কোনো বাচ্চার জন্ম হচ্ছে না। তো যদি পৃথিবীটা যদি জনমানবহীন হয়, বা যে কয়জন মানুষ আছে পৃথিবীর ভারসাম্যটা ঠিকঠাক বজায় থাকছে, এবং তার মধ্যে থেকে যদি মানুষ মরে যায়, হুম, তো কি হবে, জনসংখ্যা কমে যাবে, এমনি খুব একটা বেশি নেই, তার মধ্যেও যদি মানুষ মারা যায়, তাহলে কি হবে, মানুষ ধীরে ধীরে কমে যাবে এবং পৃথিবীর ভারসাম্যও বজায় থাকবে না। জনসংখ্যার ভারসাম্য তো রাখতে হবে। তো সেজন্যই বলছে গণেশ যে মরে গিয়েও লাভ হবে না, বাঁচিয়ে তোলার তো সেটা তো শক্ত কাজ নয়, বরং বেঁচে থাকাটাই কার্যকরী হবে, কারণ পৃথিবীর ভারসাম্য তো বজায় রাখতে হবে, তার জন্য বেঁচে থাকাটা আবশ্যিক, প্রয়োজন। হুম, তারপর গণেশের 3 ছেলে, 1 মেয়ে। যে এই গণেশের 3টি ছেলে আছে এবং একটি মেয়ে আছে। বড় ছেলের বয়স 174 বছর, হুম, মেজর 171, এবং ছোট ছেলের 168, এবং মেয়ের বয়স 166। যে তার যে 4 ছেলে মেয়ে তাদের বয়সও গণেশ উল্লেখ করেছে। হুম, আচ্ছা, প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী। যে আহ তার যে 4টি ছেলে মেয়ে আছে তারাও
ভালো বিজ্ঞানী হয়ে উঠেছে। হ্যাঁ, তারা মানে কি কিছু না কিছু নির্মাণ করতে পারছে এরকম। হুম, এবং বলা যায় ট্যালেন্টেডও। হ্যাঁ, তো সেই রকম তার 4 ছেলে মেয়ে প্রত্যেকেই বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অর্থাৎ তার যে 4 ছেলে মেয়ে আছে, তারা যে এত ভালো বিজ্ঞানী বা বৈজ্ঞানিক, তারা গণেশের কাছে আসে না। তার বাবার কাছে তারা আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে তো নয়। হুম, তো গণেশের ছেলেমেয়েরা যাদের বয়স 174, 171, হ্যাঁ, 168, 166, এত বছর বয়সের মধ্যে 100 বছর হয়ে গেছে যে তারা তার বাবার কাছে আসেন। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে, যে এত বছর হয়ে গেছে যে তার বাবার থেকে দূরে আছে ছেলে মেয়েগুলো। সেই জন্য গণেশ তার ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গেছে, তারা কেমন দেখতে গণেশ ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ায় মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন 150 বছর আগে। আচ্ছা, এটা আগে বলি। গণেশের যে স্ত্রী, তিনি ক্যালিফোর্নিয়ায় মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। হুম, তারপর 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে পরের রওনা হয়ে যান। অর্থাৎ গণেশের যে স্ত্রী বা যিনি স্ত্রী, তিনি ক্যালিফোর্নিয়ায় সেখানে কাজ করেন, মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। কিন্তু তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে তিনি রওনা হয়ে যান, এখনো ফেরেননি। ওই যে গল্পের শুরুতে আছে যে তারা সেই নক্ষত্রপুঞ্জে যাচ্ছে, কেবল যাচ্ছে। হ্যাঁ, 100-150 বছর হয়ে গেছে যে তারা এখনো ফেরেনি, এখনো যাচ্ছে মানুষ। হুম, তো তার মধ্যে তার স্ত্রীও একজন, যিনি সেই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে গেছেন। হুম, যিনি এখনো ফেরেননি। তারপর আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে, মানে আজকের এর কথা। হুম, যে সকাল থেকে গণেশকে কবিতায় পেয়েছে, সে কেবল কবিতাই লিখছে, তার কবিতা লিখতে ভালো লাগছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। সে একটা করে লিখছে, পাতা ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দিচ্ছে। হুম, কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে। তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। হুম, সে তো পাহাড়ের উঁচুতে আছে, তো সেখানে যখন কোনো কাগজ কেটে ফেলা হবে, সেটা কি হবে যে আহ লাট খেয়ে লাট খেয়ে যাবে ঘুড়ির মতো পাক খেয়ে। তারপর সেটাকে ঘুরে ফিরে আবার পাক খেয়ে তারপরে আবার গড়িয়ে পড়ে যায় শেষমেশ, তাই তো? একটা পাতা উপর থেকে ফেললে যেমনটা ভাবে নিচে পড়ে আর কি। তো সেটা তার কবিতার লেখা কাগজ। হ্যাঁ, সেগুলো এরকম ভাবে পাহাড় থেকে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর, যে ভেসে ভেসে অনেক দূর চলে যাচ্ছে। প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ, সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে। সে তো প্রত্যেক দিনই কবিতা লিখছে, ছবি আঁকছে। তো সে যত কবিতা লিখেছে আজ পর্যন্ত, সে এইভাবেই ভাসিয়ে দিচ্ছে বাতাসে। যদি কারো কাছে পৌঁছায়, যদি কেউ পড়ে, সে হাল ছাড়ছে না, তার প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে যে পৃথিবীটাকে বাঁচাতেই হবে। হুম, সে তাহলে তার মনের মধ্যে যে যন্ত্রণা কাজ করছে, সেই যন্ত্রণা থেকে সে মুক্ত পাবে, মুক্তি পাবে। তো যাই হোক, তাই সে কেবল কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে, এই আশায় যে যদি কারোর কাছে পৌঁছায় এবং যদি কেউ পড়ে। হুম, তারপর আকাশে একটা পিঁপে ভাসছিল। পিঁপে কি? একটা ঢাকের মতো আহ, কাঠের একটা পাত্র, যেটাকে পিঁপে বলা হয়। তো সেই পিঁপের মতো উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে, এবং সেই পিঁপে করেও লোকজন যাতায়াত করছে। তো বলছে, আকাশে একটা পিঁপে ভাসছিল। গণেশ লক্ষ্য করেনি, সে কবিতা লিখছে, অন্যদিকে খেয়াল করেনি। পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো। সেই পিঁপে যেটা ভাসছিল আকাশে, সেটা ধীরে ধীরে গণেশের ডেরায় নেমে এলো। নামলো একজন পুলিশম্যান। হুম, একজন পুলিশম্যান নামলো সেই পিঁপে থেকে। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। যে
সেই পিঁপে থেকে যে নেমে আসলো সে একজন পুলিশম্যান, অর্থাৎ একজন পুলিশ নেমে আসলো। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, সসম্ভ্রম অর্থাৎ শ্রদ্ধা সহকারে, খুব শ্রদ্ধার সঙ্গে অভিবাদন করে বলল। অভিবাদন অর্থাৎ সম্মান প্রদর্শন, যে যেমন নমস্কার করা হয় বা যেমনটা আর কি প্রণাম করা হয়, এইরকম ধরনের কিছু অভিবাদন করে গণেশকে বলল স্যার, এবং স্যার বলেই অভিবাদন জানাচ্ছে আবার, হ্যাঁ, কারণ গণেশ তার শিক্ষক ছিলেন। তো যাই হোক, তাকে স্যার বলে অভিবাদন করে বলছেন যে এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম। অর্থাৎ সে নিজেই গণেশের কাছে তার পরিচয় দিল। হুম। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? হুম। তো যেহেতু গণেশ তার শিক্ষক ছিলেন এবং মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন সায়েন্স কলেজেই আবার, তো সেই পুলিশম্যানটি ভাবছেন হয়তো কোনো নতুন রকমের গবেষণা করছেন তার স্যার। হুম। তো সেজন্যই বলছে যে এইসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? হুম। গণেশ মাথা নাড়ল। না হে না, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। হুম? যখন তাকে জিজ্ঞাসা করলো সেই পুলিশটি যে নতুন ধরনের কোনো গবেষণা করছে কিনা এই কাগজপত্র ছড়িয়ে, তার উত্তরে গণেশ মাথা নেড়ে বলল যে না হে না, অর্থাৎ না, ওসব গবেষণা টবেষণা গণেশ ভুলে গেছে। হুম। গবেষণা তিনি আর করেন না, বিজ্ঞান নিয়ে তিনি আর ভাবেন না অত। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। অর্থাৎ গণেশ তার সেই ছাত্রটিকে বলছে যে তিনি এই পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছেন, যেটা মানবিক দিক থেকে মরে গেছে বা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হুম। মনের দিক থেকে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তো সেই পৃথিবীটাকে, সেই মৃত্যু পথযাত্রী পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে গণেশ, এবং সেটাই তার সেই ছাত্র, সেই পুলিশটিকে গণেশ বলছে। হুম। তো আজকে এটুকু থাক, তারপর এর পরবর্তী অংশ আবার পরে আলোচনা হবে। তো এখন আমরা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তোমাদের আলোচ্য পাঠ্য আজকের পাগলা গণেশ গল্পটি যে বিস্তারিতভাবে আলোচনা হলো, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যদিও বা কোনো শব্দের অর্থ কিংবা কোনো লাইনের তাৎপর্য বা মানে বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সাহায্য করব। কেমন? তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। কেমন? ভালো থেকো সবাই। ধন্যবাদ।